নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্পের মধ্যে থেকে একটা গল্প। গল্পটার নাম হচ্ছে কাক কাহিনী। বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছে, আর একটা কাক আমাকে লক্ষ্য করছে। শুধু লক্ষ্যই করছে না, দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে, আমার মুখের দিকে তাকাচ্ছে, হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে চলে আসছে। কাকু বলে মিহি সুরে একবার ডাকলো একটুখানি। ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিলুম, বললাম ছুচো পালা। আর ঠিক তক্ষুনি আমাদের পটলডাঙা টেনিদা এসে হাজির। কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উধাও হয়েছে। টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়ল, মোটা গলায় জিজ্ঞাসা করলো, তুই কাকটাকে ছুচো বললি নাকি? বললুম বই কি। বলিসনি, কখনো বলিসনি, ও এতে ওদের খুব অপমান হয়। অপমান হয়তো বয়ে গেল আমার। আমি বিরক্ত হয়ে বললুম, কাকের মতো এমন নচ্ছার, এমন বিশ্ববকাটে জীব দুনিয়ায় আর নেই। বলতে নেই রে প্যালা, বলতে নেই। টেনিদার গলায় কেমন যেন উদাস উদাস হয়ে গেল। তুই জানিস নে ওরা কত মহৎ, কত উদার, তোদের কত বায়নাক্কা, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেতে বিচ্ছিরি, কিন্তু কাকেদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে, মনে কিচ্ছুতে না নেই। একবার চিন্তা করে দেখ প্যালা, মন কত দরাজ হলে। আমি বললুম, থামো তো, কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি যাচ্ছি। টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাঁক করে ধরে ফেললো আমাকে। বলল, যাবি কোথায়? হতচ্ছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি, নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি, এই তো? খবরদার চুপ করে বসে থাক। আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান, মানে সাধু ভাষায় আলোকদান করতে চাই। অবশ্য বসে যেতে হলো। টেনিদার পাল্লা একবার পড়লেই সহজে কি আর নিস্তার নেই। টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাকটাক চুলকে নিল, তারপরে বললো, আমার মোক্ষদা মাসিকে চিনিস তো? বললাম, না। না চিনে ভালোই করেছিস। যাকে মোক্ষদা মাসি তো তেলিনি পাড়া থাকে। মাসিরা সব ভালো, বুঝলি, কিন্তু তার তিলের নাড়ু তৈরি করে, আর কেউ গেলেই তাকে খেতে দেয়। মাসে তো বেশ কথা, আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম। তিলের নাড়ু খেতে তো ভালোই। ভালোই? টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বলল, মোক্ষদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস। কি করে যে বানায় তা মাসিই বলতে পারে। মার্বেলের চাইতেও শক্ত, কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলা একটা মুখে পুরে নিয়ে চুষতে থাক, সন্ধ্যাবেলা দেখবি ঠিক তেমনটি বেরিয়ে এসেছে। জানলি, ওই তিলের নাড়ুর ভয়ে আমি তেলেনি পাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, ওই বিজয়াটি যে এত আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়। আর তো খুঁড়ি তিলের নাড়ু গোটা স্টিক দিয়ে বসিয়ে দেবে, তার উপর পাহারাওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে। এক একটা যে এদিক ওদিক পাচার করে দিবি তার জোটই নেই। আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলা চিবুচ্ছিস। সেবারও আমার ঠিক এই দশা হয়েছে। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আটখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সমানে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে জানিস, আর ভোদর এসে না রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে, এইসব। এমনি সময় কি কাজে মাসি উঠে গেল, আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষুনি একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিলুম। কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় গিয়ে বসলো। মোক্ষদা মাসি ফিরে এসে আবার ভোদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক এমনি সময় মেসোমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর তখন টাপাক করে একটি আওয়াজ, আর হাই মাই চিৎকার করে হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসোমশাই। তারপর স্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসোমশাইয়ের টাকের ওপরটা ঠিক একটা টমাটোর মতো ফুলে উঠেছে। তখন তো আন জল আন পাখা, সে এক হইচই ব্যাপার।
কি হলো বুঝেছিস তো? সেই তিলের নাড়ু। আরে করাত দিয়ে যা কাটা যায় না, সেই চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক যেন তাক করে মেসোমশাই টাকে ফেলে দিয়েছে। একেবারে মক্ষম ফেলা যাকে বলে। একটু সামলে নিয়েই মেসোমশাই মাসিকে নিয়ে পড়লেন। সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনো দিন তিলের নাড়ু বানিয়েছ, তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে যাব। বুঝলি ফেলা? এইভাবে একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসির সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিল। তাই তো তোকে বলছিলুম, কাককে কখনো অচ্ছেদ্যা করতে নেই। টেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম, বোগাস, সব বানিয়ে বলছো। তাতে দারুণ চটে গেল টেনিদা। আমাকে বিচ্ছিরিভাবে দাঁত খিচে বলে, বোগাস, তুই এসব কী বুঝবি রে? তোর মগজে গোবর আছে বললেও গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয়। তেলিনিপাড়া কাকের গল্প এখনও তো কিছুই শুনিসনি। জানিস, ওই কাকের জন্যই মেসোমশাই আর তার খুড়তুতো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব। আমার কৌতূহল হলো, কেন আগে খুব ঝগড়া হতো বুঝি? ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে। সেই কোনখানে দুজনের ভিতর কী জানে হয়েছিল কে জানে, সেই থেকে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখেন না। যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসোমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন। সকালে বিকেলে স্রেফ দুবাটি করে নিম পাতা বাটা খান। আর মেসোমশাই কোচা দুলিয়ে ফিনফিনে ধুতি পরেন বলে যদুবাবু মানে যদু মেসো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। আমি বললাম, ব্যাপার তো খুব সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে পরিস্থিতি বলতে পারিস। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার যোগ হয়েছিল। কি, মেসোমশাই আর যদু মেসোর দুই বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েক বেলের গাছ। এদিকে বেল পড়লে এরা কুড়ায়, ওদিকে পড়লে ওরা। তো একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়ার ঘুড়ি এসে লটকে গেল। যদু মেসোর ছেলে পল্টন তো তক্ষুনি কাঠবিড়ালির মতো গাছে উঠে পড়েছে। আর গাছে কাকের বাসা, নতুন বাচ্চা হয়েছে তাদের। পল্টনকে দেখেই তারা খা খা করে তেড়ে এলো। পল্টন হাঁ হাঁ করে উঠবার আগেই তাকে গোটা দশেক রাম ঠক্কর। চাঁদিয়ার ঘুড়ি মাথায় উঠলো। বাবারে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতন ধপাত। ভাগ্যিস গাছের নিচে যদুমেশ্বর একটা খড়ের গাঁদা ছিল, তাতে পড়ে বেঁচে গেল পল্টন, নইলে হাত পা আর আস্ত থাকতো না। মনে রাখ থাকলে জানিস তো, বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায়। পল্টন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে, আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদুমেশ্বর। রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয়। চিৎকার করতে তিনি বলতে লাগলেন, এই তোমারা কাক কাহে হামারা ছেলে কো টোকরায়া দিয়া। মেসোমশাই বা ছাড়বেন কেন? তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন, ও কাক হামারা নেই তোমারা হ্যায়, তুম উসকো পুষা হ্যায়, তুম পোষা হ্যায়, তুম পোষা হ্যায়। শেষে দুজনেই তাল ঠুকে বললেন, আচ্ছা আচ্ছা দেখ লেঙ্গা। ওরা কি আর দেখবেন, মজা দেখতে লাগলো কাকেরাই। মানে নতুন বাচ্চা হয়েছে, তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মার ইচ্ছা হয় না বল? তার উপর কাকের ছাপ, রাত দিন হাঁ করেই রয়েছে। তাদের রাক্ষসে পেট ভরানো কি চারটিখানি কথা? কাজে পোকামাকড়ে আর সানায় না। বাধ্য হয়েই কিনা কি না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করিতে হয় তাদের, মানে চুরি করতে হয়। ধর, সারা সকাল খেটে খুঁটে মোক্ষদা মাসে এক থালা বড়ি দিয়েছেন, কাকেরা এসে 5 মিনিটে তার 3/4 ভ্যানিশ করে দিল। ওইদিকে আবার যদুমেশ্বর মেয়ে মানে আমার বুচিদি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে, ঝপাট ঝপাট খাংদুই মাছ তুলে নিয়ে চম্পট। কাজে ঝগড়াটা বেশ পাকি উঠল। কাক নিশ্চিন্ত মনে গুছিয়ে যাচ্ছে, আর দুই মেসোর সমানে ওকে শাসাচ্ছেন, দেখলেঙ্গা দেখলেঙ্গা। শেষে আমার রিয়াল মেসোমশাই ভাবলেন একবার সরেজমিনে তদন্ত করা যাক। মানে কয়েক বেলের গাছে যে ডালে কাকের বাসা, সেটা তার দিকে না যদু মেসোর দিকে। গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছে, ব্যাস অমনি খাঁ খাঁ করে আওয়াজ, আর টকাস টকাস। মেসোমশাইয়ের মাথায় টাক আছে আগেই বলেছি, সেখানে কয়েকটা ঠক্কর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি। আর চিৎকার করে বলতে লাগলেন, কিসকো কাক, এখন আমি বুঝতে পারা হয়।
ওদিকে যদু মেশো ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি। যদু মেশো রোগা আর চটপটে, তার হাফ প্যান্ট পরেন, তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন। যেই একটুখানি উঠেছেন অমনি কাকেদের আক্রমণ। মেরে ফেললে মেরে ফেললে বলে যদু মেশো খড়ের গাদায় পড়ে গেলেন আর চেঁচিয়ে উঠলেন, কিসকা কাক, এক্ষুনি প্রমাণ হো গিয়া। মেসোমশাই সোজা গিয়ে থানায় হাজির। দারোগাকে বললেন, যদু চাটুর্যের পেট ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে, আপনি বিহিত করুন। পেট ক্রো? কিচ্ছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন। আগে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক। দারোগা বলেন, ইম্পসিবল, কাক কখনো পোষ মানে? কাক কারও পোষা হতে পারে? মেসোমশাই বললেন, পারে স্যার, আপনি ওই ধরিবার যদু চাটুর্যকে জানেন না, ওর অসাধ্য কাজ নেই। দারোগা তখন কান পেতে সব শুনলেন। তারপর মুচকে এসে বললেন, আচ্ছা আপনি এখন বাড়ি যান, আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে। মেসোমশাই বেরিয়ে যেতে না যেতেই যদু মেশো গিয়ে দারোগার কাছে হাজির। স্যার, মধু চাটুর্যে কয়েক বেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্য, সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলাম। দারোগা ভুরু কুচকে বলেন, পেট ক্রো? নির্ঘাত। দারোগা যদু মেশোর কথাও সব শুনলেন। তারপরে বললেন, ঠিক আছে, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। বাড়ি ফিরে দুই মেশোই সমানে ওকে শাসাতে লাগলেন, আজ বিকেলে পুলিশ আয়গা, তখন বোঝা যাবে কোন কাক পুষা হয়। দারোগা এসে প্রথমেই মেসোমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন। মেসোমশাই তাকে আদর করে বসালেন, খুন করে চার অমলেট খাওয়ালেন, কাকের বিশদ বিবরণ দিলেন। তারপরে বললেন, ওসব যদু চাটুর্যের শয়তানি, দেখুন না দুপুরবেলা ছাদে আমার গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলেন, তার অর্ধেক ওর কাকে নিয়ে গেছে। দারোগা বললেন, চলুন ছাদে যাই। কিন্তু ছাদে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট্ট একটা রূপোর ঝিনুক চিকচিক করছে। দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন, এই ঝিনুক কার? আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই। মোক্ষদা মাসি ঝাঁ করে বলে ফেললেন, ওটা ঠাকুরপোর ছোট ছেলে লোটনের, মুখ পোড়া কাগে নিয়ে এসেছে। শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন, বটে, ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাতে ফেলেছে? তবে তো কাক আপনার, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। মেসোমশাই হাউমাউ করে উঠলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না। তক্ষুনি হনহনিয়ে চলে গেলেন যদু মেশোর বাড়িতে। ও বাড়ির পিসি পুলি পিঠা তৈরি করে রেখেছিলেন, আদর করে দারোগাকে খেতে দিলেন। আর সেই ফাঁকে যদু মেশো সবিস্তারে বলে যেতে লাগলেন মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্ঠাতে পারছেন না। তক্ষুনি ঠন ঠনাৎ দারোগার সামনে যেন আকাশ থেকে একটা চামচ এসে পড়ল। দারোগা বললেন, এ কার চামচ? যদু মেশো বলতে যাচ্ছিলেন, আমারই স্যার, কিন্তু পেল্লা এক ধমকে দারোগা থামিয়ে দিলেন তাকে। বললেন, শ্যাট আপ, আমার সঙ্গে চালাকি? ওই চামচ দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলাম এক্ষুনি, এখনও লেগে রয়েছে মুখে। তাহলে কাক তো আপনারই, আপনি তো তাকে চুরি করতে পাঠান, দাঁড়ান দেখাচ্ছি। যদু মেশোর দাঁত কপাটি লাগার উপক্রম। দারোগা হনহনিয়ে চলে গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকে থানায় নিয়ে গেলেন। বলির পাঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজনে। দারোগা চোখ পাকিয়ে বললেন, এ ওর নামে নালিশ করবেন? আর দু ভাই একসঙ্গে বললেন, না না। কোনো দিন আর ঝগড়াঝাটি করবেন? না স্যার, কখনো না। তাহলে বলুন, ভাই ভাই এক ঠাই, ভাই ভাই এক ঠাই, ওরা বললেন। এ ওকে আলিঙ্গন করুন। দুজনে পরস্পরকে জাপটে ধরলেন, প্রাণের দায়ী করলেন। আর মোটা মেসোমশায়ের চাপে রোগা যদু মেশোর চোখ কপালে উঠে গেল। তারপর থেকে দু ভাই প্রাণের প্রাণ। কি যে ভালোবাসা, সে আর তোকে কি বলবো পেলা। তাই বলছিল, কাক অতি মহৎ হৃদয় প্রাণী, পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুচো টুচো বলতে নেই। গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে 2 আনার আলুর চপ আনালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছে অমনি ঝাপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট। অতি মহৎ হৃদয় প্রাণী, তাতে আর সন্দেহ কি? শেষ।